সব বানাইছে ওরা। আর আপনি তখন চোখে তেল দিয়ে কাঁদবেন, আহা আমরা কেন গরিব, আমরা কেন আল্লাহর ইবাদত করার পরেও আল্লাহ কেন আমাদেরকে গরিব বানালো। আপনি ধনী হওয়ার জন্য করেছেন কি? কিছুই তো করেন নাই, কিছুই তো করেন নাই। ধনী হওয়ার জন্য আপনি এবং আমি কোনো কিছুই করি নাই। অথচ ধন অর্জন করা, সম্পদ অর্জন করা আমাদের জন্য ফরজ। যেমন নামাজ পড়া ফরজ, সম্পদ অর্জন করা কি নামাজের চেয়ে কম ফরজ নাকি? ভিক্ষা করা কি? ভিক্ষা করা কি? ভিক্ষা এমন কিয়ামতের দিন যে সকল ব্যক্তিরা ভিক্ষা করবে, কিয়ামতের দিন তাদের মুখে মাংস থাকবে না। কি থাকবে না? তখন মানুষ দেখে দেখে বুঝবে ও তো ভিক্ষুক ছিল, এই কারণে ওর মুখে মাংস নেই। এটা এরকম লাঞ্ছিত অপমানিত হয়ে আসবে, সে উঠবে কিয়ামতের দিন। আপনার রাসূল কিন্তু সাদাকা গ্রহণ করতো না, ভিক্ষা গ্রহণ করতেন না তিনি। আমরা তো সেই সম্ভ্রান্ত জাতি, ব্লু ব্লাড, মানে যদি বলি আমরা তো রাজার জাতি, কিন্তু আমরা ভিক্ষুক হয়ে গেলাম কবে? ভিক্ষুক হয়ে গেলাম যেদিন থেকে আমরা ব্যবসা ছেড়ে দিয়েছি। আমরা বলছি ওরা ব্যবসা করুক, আমরা কি আখিরাত নিয়ে থাকবো। দুনিয়াকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার নেতা বানাইছে না, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি জমিনে কি বানাচ্ছি? নেতা বানাচ্ছি। তো আপনাদেরকে তো, আপনাদের বাবা তো জমিনের নেতা ছিল, তিনি কে? আদম আলাইহিস সালাম, উনি জমিনের নেতা ছিলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম আরেকজন বাবা, আল্লাহ তাআলা তাকে বলেছেন কি, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানুষের নেতা বানালাম। আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে দুইটা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন। আপনাদের বাপ দাদারা মানুষের নেতা, এই জমিনের নেতা, আমরা হয়ে যাচ্ছি ভিক্ষুক। ও আমাদেরকে একটু ভিক্ষা না দিলে আমাদের চলে না। এই ভিক্ষুকের জাতি যেদিন থেকে আমরা নিজেদেরকে বানাইছি, ওই দিন থেকে গোটা পৃথিবী আমাদের হাতছাড়া হয়ে গেছে। পৃথিবী তো আপনার কথা চলবে যখন আপনার পকেটে টাকা থাকবে। পৃথিবী আপনার কথা চলবে না যখন আপনার পকেটে টাকা থাকবে না, তখন আপনার কথা চলবে না। মানুষের সামনে আপনি দাঁড়াবেন, মানুষের জন্য আপনি কিছু করবেন, করার জন্য আপনাকে অবশ্যই লাগবে সম্পদ। এখন সম্পদ ইনকাম করে কিভাবে বলেন তো? সম্পদ ইনকাম করার শ্রেষ্ঠতম পদ্ধতি হচ্ছে ব্যবসা। শ্রেষ্ঠতম পদ্ধতি কি? ব্যবসা। আপনি চাকরি করে কত টাকা ইনকাম করবেন? কত সর্বোচ্চ? চাকরিতে তো লিমিটেড। কত সর্বোচ্চ? কিন্তু ব্যবসা করে এর কোনো লিমিট আছে? কোনো লিমিট নাই, কোনো লিমিট নাই। ব্যবসা করবেন, অথবা ব্যবসাকে আপনি সাপোর্ট করবেন। সবাইকে ব্যবসা করবে তা করবে না, কিন্তু ব্যবসার প্রতিষ্ঠানগুলোকে কি করতে হবে? সাপোর্ট করতে হবে। এবার আমি তাহলে এক নম্বর কথায় গিয়েছি যে আমাদেরকে প্রচুর পরিমাণে ইনকাম করা লাগবে, প্রচুর ইনকাম করা লাগবে। ইনকাম কিভাবে করবো সেটা আমি পরে বলছি। দুই নম্বর বিষয় হচ্ছে যে ইনকাম করার জন্য আমাদেরকে লাগবে হলো ব্যবসা করা। কারণ ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণ কি আছে? বারাকা আছে। এখন ব্যবসা করার জন্য কি লাগবে? আমাদের প্রতিষ্ঠান লাগবে। ব্যবসা করার জন্য কি লাগবে? প্রতিষ্ঠান লাগবে। যেমন ইহুদিদের প্রতিষ্ঠান আছে, যেমন বললাম। আচ্ছা, অ্যাপল পৃথিবীর সবচেয়ে দামি মোবাইল কোম্পানির নাম কি? অ্যাপল নাকি? এরকম কেউ আর কিছু বানাইতে পারছে? কেউ বানাতে পারে না। দেখুন তার কোনো প্যারালাল কিছু আছে? প্যারালাল কোনো কিছু নাই। প্যারালাল আচ্ছা, পৃথিবীতে কম্পিউটারের জগতে আপনার যা লাগবে, যেমন সফটওয়্যার, সব সফটওয়্যার কারা বানাইছে বলেন তো? সব মাইক্রোসফট ছাড়া আপনি চলতে পারবেন? মানে এমএস যেটা আমরা বলি, মানে অফিসের মধ্যে কি আছে? ওয়ার্ড আছে, এক্সেল, তারপরে কি পাওয়ার পয়েন্ট, মানে অফিসের যা আছে এটা আপনি বলেন তো মাইক্রোসফট ছাড়া আপনার পক্ষে সম্ভব কিনা? তো মাইক্রোসফট কোন দেশের কোম্পানি? হ্যাঁ, এটা আমেরিকান কোম্পানি। কোথাকার কোম্পানি? আমেরিকান কোম্পানি। আপনি এরকম একটা কোম্পানি বানাইতে হবে আপনাকে। কোম্পানি ছাড়া, প্রতিষ্ঠান ছাড়া আপনি কোনোদিন কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আপনার প্রতিষ্ঠান তৈরি করতে হবে। প্রতিষ্ঠান, এখন 3 নম্বরের জায়গায় আসি। প্রতিষ্ঠান কি সবাই একটা করে বানাবে? ইহুদিদের কি হয়েছে বলেন? ঠিক চায়নাদের কথা বলি। আচ্ছা, জাপানের কথা আগে বলি। জাপানে আপনারা জানেন 1945 সালে আমেরিকা কি করলো? কোন এক সকালে 7টা বাজে হিরোশিমাতে অ্যাটম বোম মারলো। অ্যাটম বোম বানার মুহূর্তের মধ্যে, মিনিটের মধ্যে সেখানকার 70 থেকে 80 হাজার লোক তারা তুলার মানে বালির মতো তারা উড়ে গেল। এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো, এগুলো সব বালি হয়ে গেছে, পাউডার এরকম উড়ে গেছে। এরপরে 2-3 দিন পরে আবার নাগাসাকিতে তারা কি করলো? অ্যাটম বোম করলো। এর কয়েকদিন পরে, 3-4 দিন পরে, এরপরে জাপানিজরা তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। তারা দেখছে আর বাঁচতে পারছে না কোনোভাবে। জাপান একটা কি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই জাপানের বর্তমান অবস্থা কি বলেন? এটা আমি 1945-এর কথা বলছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে জানেন আপনারা?
কে বলছে? আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে দুইটা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন। এটা তো দ্বিতীয় স্বাধীনতা। 1 নম্বর স্বাধীনতা কবে? 1947। 1 নম্বর স্বাধীনতা কবে? 1947। এই অঞ্চল তো 1947, এটা তখন নাম ছিল ইস্ট পাকিস্তান, এতটুকুই তো। অতএব এটা তো ইন্ডিপেন্ডেন্ট, তখন আলাদা। 1947 আর 1945। 1947-এর পরে আমরা কোথায় আর জাপান কোথায় বলেন? 1947 কি আমাদের যুদ্ধ বিধ্বস্ত দেশ? কিচ্ছুই তো হয় না, যুদ্ধ তো এখানে হয়ই নাই, কারণ আমরা তো আলাদা দেশ পেয়ে গেছি। এর কোনো যুদ্ধ 1971 যুদ্ধ হয়েছে, তাও তো এত কোনো বড় কোনো কিছু ডিজাস্টার ঘটে নাই। জাপানে সব ধ্বংস, কিছুই নাই। তাহলে জাপান তৈরি হলো কিভাবে? আপনারা জানেন জাপানের ইকোনমিক সাইজ জানেন আপনারা? এখন চায়না দ্বিতীয়, পৃথিবীর 1 নম্বর ইকোনমি কারা? আমেরিকা। 2 নম্বর ইকোনমি কারা? চায়না। এই কিছুদিন আগেও 2 নম্বর ইকোনমি কারা ছিল? জাপান ছিল। জাপানের টোটাল টাকা পয়সা যা আছে 57টা মুসলিম দেশের সব টাকা মিলালেও জাপানের অর্ধেক হবে না। কথা বুঝেন না আমারটা? তাহলে আপনার রাস্তায় ফিরুল্লাহ পড়েন নাই কেন? সুবহানাল্লাহ বলেন কমপক্ষে নাকি? এটা জাপানের জন্য সুবহানাল্লাহ না আপনার জন্য সুবহানাল্লাহ? আপনার আস্তাগফিরুল্লাহ পড়া উচিত। জাপানের যা অর্থনীতি আছে, এই টোটাল অর্থনীতির অর্ধেকোনাই গোটা 57টা মুসলিম দেশের। জাপান করে কি বলেন তো? আপনি যদি সৌদি আরবেও যান, এমনকি আমেরিকাতেও গেলে দেখবেন BMW চলে, অথবা আপনি দেখবেন কি টয়োটা চলে, অথবা জাপানের গাড়ি ছাড়া আর কিছুই চলে না। আচ্ছা বলেন তো, পৃথিবীতে জাপান করছে কি? ওরা গাড়ি বানাইছে, এইরকম ধরনের তারা কি ইলেকট্রন মানে ইয়ার পার্টস গুলো তারা তৈরি করেছে, মেশিনারিজ গুলো তারা বানাইছে। তো ওরা এই করলো কি? বলতো তো যুদ্ধ বিধ্বস্ত দেশ, সব মনে সাফ হয়ে গেছে। এরা করলো কিভাবে? এরা তখন জাপানের পরবর্তী গভর্নমেন্ট যারা, সরকার যারা আসছিল, অথবা এরকম কিছু লোক, এই যে আপনাদের মতো, আমাদের ফরিদ ভাইয়ের মতো এরকম কিছু লোক, তারা একত্রিত হয়েছে। তারা একত্রিত হয়ে তারা চিন্তা করলো কি করবে। কিছু লোকের তারা প্রশিক্ষণ দেবে। কোথায় প্রশিক্ষণ দেবে? লোক নাই, তারা পাঠালো আমেরিকাতে, যাও ওইখানে প্রশিক্ষণ নিয়ে আসে। ইউরোপে যাও, ওইখানে প্রশিক্ষণ নিয়ে আসে। রাষ্ট্রীয় দেশের কিন্তু অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, কিন্তু কিছু টাকা হয়ে যা আছে এটা দিয়ে একজনের পাঠালো, যাও ওইখানে যাও, গিয়ে সেখান থেকে ট্রেনিং নিয়ে আসো। ট্রেনিং নিয়ে আসার পর তোমাকে আমাদের টাকা দিয়ে পাঠিয়েছি, তোমাকে আমার দেশে ফিরে আসতে হবে। তুমি ওইখানে থাকলে 10,000 টাকা বেতন পাইতে, আমরা তোমাকে 12,000 টাকা বেতন দেবো। ট্রেনিং তুমি নেবা, আমার টাকা দিয়ে তুমি ট্রেনিং নেবা, কিন্তু তুমি ফিরে আসবা, ফিরে এসে আমার এখানে চাকরি করবা, কিন্তু তোমাকে দেবো কত বেতন? ওইখানে যা পাইতে তার চেয়ে আমি তোমাকে 2,000 টাকা বেতন বাড়ায় দেবো, কিন্তু তোমার কাজ হবে চাকরি করা না, আমার এখানে এসে তুমি যা শিখছো এটা শিখাইবা অন্যদেরকে। ট্রেনিং, তুমি যা শিখেছো এটা এসে তুমি যা শিখেছো এরকম 10 জন লোকের শেখাবা। এই 10 জন আর 10 জন, এই 10 জন আর 10 জন, গোটা জাতি কি টেকনিক্যালি স্কিল, গোটা জাতি টেকনিক্যালি স্কিল। গত পরশু আমাকে একজন ইউনিভার্সিটির প্রফেসর বলছে, আমি যেহেতু ইউনিভার্সিটির প্রফেসর, তো একজন প্রফেসর বললো যে উনি একটা দোকানে গিয়েছে হলো ওষুধ কেনার জন্য। তো ওই দোকানের যে ওষুধ বিক্রি করে তার জিজ্ঞেস করলো কি, তোমাকে তো দেখতে স্মার্ট মনে হয়, পড়াশোনা করেছো কোথায়? বলো স্যার আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি, খুব নামি দামি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ফার্মাসিতে বিএসসি করেছে, ফার্মাসিতে। তো বলো ফার্মাসিতে তুমি বিএসসি করছো, এখানে তুমি ওষুধ বেচো, ওষুধের দোকানে বসে বেতন পাও কত? বলে স্যার 15,000 টাকা। তো তুমি এরকম চাকরি করো, এটার জন্য তো ফার্মাসিতে পড়াশোনা করার প্রয়োজন নেই। বলে স্যার কি করবো, কোনো চাকরি পাই না তো, অতএব যেটা পাইছে এটাই করতেছে। পড়েছে কোথায়? ফার্মাসিতে। ও তো এখন একটা ফার্মাসি, একটা কোম্পানি, ফার্মাকোলজি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি দেওয়ার কথা, কারণ ও তো পড়াশোনা করেছে কিভাবে হাউ টু ম্যানুফ্যাকচার মেডিসিন, কিভাবে ওষুধ বানাবে এটা পড়ার কথা, এটা সে শিখেছে, ওইখানে পড়াশোনা করেছে, কিন্তু আইসা করতেছে কি? আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে দুইটা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন। আপনি দেখেন যারা বিবিএ পড়ছে, আপনারা এখানে অনেকে হয়তো বা থাকবেন, পড়ছে বিবিএ, কিন্তু এখন গিয়ে হোটেলের ওয়েটার, অথবা ধরেন হোটেলে এমনি ওই যে ওষুধ টিয়ে লেখে, আগে ভাউচার লেখে।
পড়েছে বিবিএ, তো বিবিএ এর সাথে ভাউচার লেখার কি সম্পর্ক? ভাউচার লেখার জন্য কি বিবিএ পড়ার প্রয়োজন আছে? তাহলে প্রবলেমটা কোথায়? স্কিল ডেভেলপ করে না, আমাদের ডেভেলপ করে নাকি স্কিল, মূলত স্কিলের অভাব। আপনাকে ডেভেলপ করতে হবে স্কিল, যেটা আপনার কাজে লাগবে। এই পড়া তো আপনার কাজে লাগে না, তাহলে আপনি কেন এই পড়া পড়ছেন? বা এই পড়ার পেছনে কেন এত ইনভেস্টমেন্ট? বাংলাদেশে প্রতি বছর 5 থেকে 7 লক্ষ ইউনিভার্সিটি গ্রাজুয়েট বের হয়, 5 থেকে 7 লক্ষ চাকরি আছে নাকি বাংলাদেশে? তাহলে এগুলো করবে কি? ওরাই তো তখন ফ্রাস্ট্রেশনে ভোগে, ওরাই তখন গাঁজা খায়, ওরাই তখন কি জুয়া খেলে, অথবা ওরাই তখন বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যায়। মূলত পড়াশোনাটা দরকার ছিল লাইফ ওরিয়েন্টেড, জীবনমুখী তার পড়াশোনাটা দরকার ছিল, যে এই পড়াশোনাটা তার কাজে লাগবে। এটা জাপানিজরা করেছে, যেমন একটা এক্সাম্পল বলছি। অতএব স্কিল ডেভেলপ মানে এদের দেখেন একটা কমিউনিটি ডেভেলপমেন্ট। 2 নম্বর বলি আমি, মানে ইহুদিরা, জানেন তো ইহুদিরা সংখ্যা কত জানেন? পৃথিবীতে প্রতি 1000 লোকের মধ্যে 3 জন হলো ইহুদি। কত জনের মধ্যে? 3 জন। আর মুসলমানরা প্রতি 133 জন। মুসলমানরা প্রতি 100-তে কতজন? ইহুদিরা প্রতি 1000-এ কতজন? 3 জন। গোটা পৃথিবী চালায় কি ইহুদিরা না মুসলমানরা? 1000-এ 3 জন ওরা চালায়, আর আমরা 100 জনে 33 জন, তাও আমরা চালাতে পারতেছি না। তাহলে প্রবলেমটা কোথায়? স্কিলের অভাব। আরেকটা জিনিসের অভাব, তা হলো কি একটা কমিউনিটি অ্যাটাচমেন্ট। আমরা যখন, যেমন ধরেন আপনারা যখন কোনো এক জায়গায় চাকরি করবেন, তখন আপনি হয়তো চিন্তা করবেন আমি এত কষ্ট করবেন না, আমি কষ্ট করলে ফরিদ সাহেব লাভবান হবে, আমি কেন কষ্ট করব? এরকম মানসিকতা বাঙালির মধ্যে বেশি, মুসলমানদের মধ্যে বেশি, যে আমি এত কেন কষ্ট করব, আমি যত কষ্ট করব তত ওনার লাভ, আমার তো আর লাভ নেই, অতএব আমি যত ফাঁকি দিতে পারি, এরকম একটা মানসিকতা আছে। কিন্তু ইহুদিদের এই মানসিকতা নেই, জানেন? ইহুদিরা যদি এখানে থাকে, ওই যে বলে না সব শিয়ালের একরা, শিয়াল যদি এখানে ডাক দেয় তাহলে ওইখানকার শিয়াল আমি আছি কিন্তু তোর সাথে, ওইখানে কিন্তু ও আওয়াজ দেয়। ইহুদিরা যদি এখানে থাকে, এইখানে একটা ইহুদি, ও প্রয়োজন 10 কিলোমিটার গাড়ি ড্রাইভ করে যাবে, ওই জায়গায় আরেকটা ইহুদির দোকান আছে, ওর দোকান থেকে পণ্য কেনার জন্য। এবং এখানকার ইহুদি সে চিন্তা করবে আমার টাকা ইনভেস্টমেন্ট করা দরকার, কার সাথে টাকা ইনভেস্টমেন্ট করব, আরেকটা ইহুদি কোথায় আছে খুঁজে বের করে। আর আমরা মুসলমানরা আমরা কি করি বলেন? হ্যাঁ, আমরা তখন ওনার কিভাবে, উনি মুসলমান, ওনার কিভাবে ক্ষতি হবে, উনি কিভাবে ডাউন হবে, উনি উঠে যাচ্ছে। এটা হচ্ছে বানরের জাতির মতো। বানরের অবস্থা, আপনার একটা গল্প বানরের বলি। বানরের গল্পটা হলো কি, এক জায়গায় বানর কিন্তু কলা খুব পছন্দ করে, তো এক জায়গায় বানরের কলা খাওয়ানোর জন্য কতগুলো বানর, 10টা বানর একটা জায়গায় একসাথে রাখা হলো একটা রুমে, এটা গবেষণা করবে বানরের চরিত্রকে। ওইখানে কলা ঝুলিয়ে রাখা হলো এবং এরকম একটা টেবিল দেয়া হলো। তো 10টা বানরই বসে আছে, সবাই কলার দিকে তাকাচ্ছে, কেউ কলা খেতে যাচ্ছে না। একটা বানর চিন্তা করলো কি সবাই বসে আছে, কলা খাবে না, এটা কেমন কথা হলো? এই বানর টেবিলের উপর লাফ দিয়েছে, লাফ দিয়ে যখন কলা ধরতে যাবে তখন বাকি 9 বানর ওরে জাবড়ায় ধরে ওর পাটায় না ধরছে। এই বানর মনে করলো যে ওরা নিজেরাও খায় না, আমারও খাইতে দিচ্ছে না, ঘটনা কি? এই বানর মনে করলো মনে হয় আমি ওদেরকে কোনোভাবে ডিস্টার্ব করছি, কারণ ওরা আমার উপর খুব বিরক্ত, আমার খেতে দিচ্ছে না। ও গিয়ে বসে আছে। পাশের বানর মনে করলো ও মনে হয় একটু দুষ্ট টাইপের, আমি তো ভালো, আমি তো আর কারো ক্ষতি করি নাই, আমি এবার কলা খাইতে যাই। সে এবার লাফে উঠছে কলা খাওয়ার জন্য। এখন ওই যে বাকি যে 8টা আছে, ওই 8টা আর যেটা কিছুক্ষণ আগে চিন্তা করলো আমারে কেন ধরলো, আমি তো কিছু বুঝি নেই, ও সহ বাকি 9টা আবার এটাই না ধরছে, তুই কলা খাইতে পারবি না। এবং এভাবে সবটাই 10টাই কি করেছে, কলা খাওয়ার জন্য গেছে, 10টারই বাকি 9টা টাইনা ধরছে, তুই কলা খাইতে পারবি না। এখন যিনি পরীক্ষা করছেন উনি চিন্তা করলেন মনে হয় সবগুলি দুষ্ট, আচ্ছা এখান থেকে একটা বানর সরাই, একটা বানর সরে আরেকটা নতুন বানর দিই, দেখি এটা চরিত্র কি। এখন নতুন বানর এখানে আইসা দেখার পরে কি কলা এখানে, কিন্তু এরা সব বসে আছে, কেউ কলা খায় না, ঘটনা কি? নতুন এই সবার দিকে একটু তাকিয়ে, তারপরে সে লাভ দিছে কলা খাওয়ার জন্য। যখন সে কলা খেতে গেছে তখন ওই বাকি 9টা ওরে টাইনা নামিয়ে দিচ্ছে, কলা খেতে পারবে না। এই চিন্তা করলো ঘটনা কি, আমি তো কিছুই বুঝি না আসলে কি, এরা খাচ্ছে মানে খেতেও দিচ্ছে না। এরপরে উনি একটা একটা করে বাকি 9টাই বানর পরিবর্তন করলো। ওই নতুন যখন আসে ও তখন কলা খেতে যায়, ওই বাকিরা ওরে কলা খাইতেই দেয় না, সব কলা ওইখানে ইনট্যাক্ট, কিন্তু একটা বানরও খেতে পারে না। আমাদের চরিত্রটা হলো এরকম, আপনি নিজেও করবেন না, অন্য কেউ করতে দেবেন না, এটা আমাদের মানসিকতা। কিন্তু মানসিকতা কি হচ্ছে, আপনি ক্ষতি করছেন কার? গোটা মুসলিম জাতির, নিজের তো করছেনই, গোটা মুসলিম জাতির ক্ষতি করছেন। আপনার একটা প্রতিষ্ঠান যদি লিভার ব্রাদার্সের মতো তৈরি হয়ে যেত, অথবা একটা অ্যাপলের জন্য, অথবা একটা IBM এর জন্য মতো যদি একটা প্রতিষ্ঠান তৈরি হতো, তাহলে গোটা পৃথিবীর মুসলমানরা কি অর্থনৈতিকভাবে তারা শক্তিশালী হয়ে যেত, অর্থনৈতিকভাবে তারা শক্তিশালী হয়ে যেত।
কিন্তু আমরা তো সেটা করতে দিই না। আমরা দেখেন ওদের পণ্য কিনবো কিন্তু মুসলমানদের পণ্য কিনবো না। আপনি গেলেই দেখেন এটা কি ইউরোপিয়ান পণ্য কিনা, তাইলে আপনার আর যেটা কোনো মুসলমানদের বানানো পণ্য হয়, তাইলে বাংলাদেশের আপনি বাজারে শার্ট কিনতে গেলে বাংলাদেশি শার্ট, এটা মেড ইন বাংলাদেশ, এটা কিনবেন না, মেড ইন ইন্ডিয়া এরপরে কিনবেন। কিন্তু আমেরিকা দিকে ওই মেড ইন বাংলাদেশটাই আপনি কি আমেরিকান ব্র্যান্ডে, যারা ব্র্যান্ডে আপনি হয়তো কিনে নিয়ে আসতেছেন, ওই একই জিনিস এটা কিনতেন এখানে 100 টাকা দিয়ে, ওইখান থেকে 10,000 টাকা দিয়ে কিনবেন। এই যে দেখছেন নতুন জিনিস, এটা হাইফাই, এই ব্র্যান্ডের জিনিস কিনছে, অথচ এটা কিন্তু আপনার এখানে তৈরি হয়েছে। আপনি এখানে মূল্য দেন না, কিন্তু ওইখানে কি আপনি মূল্য দিয়েছেন। এখন সমস্যাটা কোথায়? আমাদের মেন্টালিটি। আমরা প্রকৃত অর্থে আমরা প্রতিষ্ঠান তৈরি করি না, প্রতিষ্ঠানগুলো যেগুলো তৈরি ওগুলোকে আমরা সাপোর্ট করি না। আমি ইহুদিদের কথা বললাম, চাইনিজদের ঘটনা কি আপনারা বলেন তো? আচ্ছা, চাইনিজরা কেন গোটা পৃথিবী এখন অর্থনৈতিক দিক থেকে তারা নিয়ন্ত্রণ করে? যদিও চাইনিজ জিনিসের মান, সব জিনিসের মান এক সমান না, তারা কিছু কিছু জিনিস তৈরি করে যেগুলো আমেরিকান স্ট্যান্ডার্ডের। আর আমেরিকার এখন প্রায় সকল কি প্রোডাক্টেরই আছে, তার মানে ম্যানুফ্যাকচারিং সেন্টার কোথায়? চায়নাতে। যেমন অ্যাপল ম্যানুফ্যাকচার, মানে টেকনোলজি আমেরিকান কিন্তু ম্যানুফ্যাকচারিং চায়না। অতএব এখানে মানে তুচ্ছতাচ্ছিল্য করার কোনো কিছু নেই। আপনি জানেন 1988 আমেরিকার বেইজিং এ, মানে সরি চায়নার বেইজিং এ 1988 চায়নার বেইজিং এ এরকম বেশি গাড়ি টাড়ি দেখা যেত না। প্রাইভেট কার হতে পারে 2-4, কদাচিৎ 2-4, 5টা 10টা এরকম দেখা যেত। তখনও ঢাকা শহরে প্রাইভেট কারের জ্যাম লাগে। যখন ওদের কি নাই, গাড়ি নাই, তখনও এখানে জ্যাম লাগে। আর এখন প্রতিদিন চায়নাতে মফস্বল মানে গ্রামগুলোতে যেই পরিমাণ বিল্ডিং তৈরি হয়, এই সব পরিমাণ বিল্ডিং যদি একত্রিত করা হয় তাহলে কয়েকটা ঢাকা সিটির সমান হবে। আমি আপনাদেরকে বলবো, বোনেরা বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে 2টা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন।